সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের অনুষ্ঠানটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আজকে 19 তারিখ, আর সামনে একবার দেখা হবে এই বছরে আপনাদের সাথে। এই সপ্তাহটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক কয়েকটি রিপোর্ট বেরিয়েছে। এডিপি প্রাইভেট সেক্টর জব রিপোর্ট গত বুধবার বেরিয়েছে। লেবার ডিপার্টমেন্টের জব রিপোর্ট, কর্মসংস্থান রিপোর্ট, not customer sentiment but consumer report, আজকে গতকালকে বেরিয়েছে সিপিআই রিপোর্ট। সো এই সব কটার এফেক্ট আমাদের উপরে কীভাবে পড়বে সেটি আমি তুলে ধরার চেষ্টা করবো। স্পেশালি লেবার মার্কেট রিপোর্ট যেটি বেরিয়েছে, নট গুড, সেটি আপনারা দেখে নেবেন কিছুক্ষণের মধ্যেই। এবং এটির এফেক্ট এবছর তো শেষ হয়ে গেল, আগামী বছর আমাদের উপরে কেমনভাবে পড়বে সেটি আমি তুলে ধরবো। স্টক মার্কেটে যারা আছেন তাদের জন্য একটি ছোট্ট সেগমেন্ট আমি তৈরি করেছি, এবং সেটি যারা গোয়িং ইনটু দ্য নেক্সট ইয়ার আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। হাউজিং মার্কেটে যারা আছেন, কেনার কথা বলছেন অথবা রিফাইন্যান্সের কথা বলছেন, গত সপ্তাহে আমি বলেছিলাম যেটি আমি তুলে ধরবো এই সপ্তাহে। রেডফিন রিপোর্ট, ন্যাশনাল রিয়েলটার অ্যাসোসিয়েশন, জিলো, সব কিছু আমার হাতে এসেছে, অ্যানালিসিস করেছে, কিন্তু রিপোর্টটা তৈরি করা হয়নি। কাজে আমি মনে করছি আগামী সপ্তাহে এটি তৈরি করতে পারবো এবং সুন্দরভাবে তুলে দেবো, কারণ এটিরও বেশ ব্যাখ্যা দরকার আছে। এবং বাট হাউজিংয়ের ছোট্ট একটি অংশ থাকবে, আমি মনে করি এটি আপনাদের অনেকের জন্য সুখবর। ইমিগ্রেশনের দুটি ব্রেকিং নিউজ থাকবে, অ্যাকচুয়ালি 4টি আছে, কিন্তু আমি জানি না আমি কয়টি কভার করতে পারবো এবং চেষ্টা করবো। চলুন তাহলে শুরু করি। আমেরিকান জব রিপোর্ট যেটি বেরিয়েছে সেটি বলছে যে লেবার মার্কেট ইজ রিয়েলি, সত্যিকার অর্থে ইজ ইন বিগ ট্রাবল। এই যে আপনারা যেটি দেখছেন এটি বের হয়েছে টিউসডে, এই সপ্তাহের দ্বিতীয় দিনে, এবং এটি বলছে যে আমেরিকার লেবার মার্কেট ক্রমাগতভাবে খারাপ থেকে খারাপতর হতে যাচ্ছে, কন্টিনিউস টু ওয়ার্সেন অ্যান্ড উইকেন, বেসিক্যালি দুর্বল হয়ে আসছে। ওকে, এই যে রিলিজটি তারা করলেন, এই তথ্য যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে, সেটি আসলে 2 মাসের, অক্টোবর এবং নভেম্বরের, তারা একসাথে করেছেন। রিপোর্টটি, পরিসংখ্যানটি ছেড়েছেন। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে গভর্নমেন্ট শাটডাউন চলছিল। সো পরিসংখ্যান বলছে যে লেবার মার্কেট থেকে গত অক্টোবর মাসে 1,05,000 কর্মসংস্থান চলে গেছে। আমরা কোনো কিছু যোগ করিনি, কোনো নতুন কর্মসংস্থান যোগ হয়নি অক্টোবরে। আমরা হারিয়েছি 1,05,000 কর্মসংস্থান অক্টোবর। এটি হলো অক্টোবরে। নভেম্বরে এসে আমরা বলছি যে 64,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। নাও আমি যেটি এখন আপনাদের অনস্ক্রিনে দেখাবো সেটি দেখলে আপনি বুঝে যাবেন। সেটি হচ্ছে আপনারা নিজেই জাজ হয়ে যাবেন, নিজেই বিচার করার চেষ্টা করবেন যে ইটস গুড অর ব্যাড লেবার মার্কেট কোন দিকে ট্রেন্ড করছে। সো লেবার মার্কেট যেটি আছে, দ্য জব অ্যাডেড অন মান্থলি বেসিসে গত 4 বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে যে পরিমাণ কর্মসংস্থান তৈরি হয়েছে। সো আপনারা ট্রেন্ডটি দেখছেন, উপর থেকে ক্রমাগত নিচেই নামছে, এবং অক্টোবরে অ্যাকচুয়ালি মাইনাস, 1 লক্ষ মাইনাস, অফকোর্স। সো আমরা সবাই জানি, এভরিবাডি নোজ, লেবার মার্কেট হ্যাজ বিন ওয়ার্সেনিং, খারাপ হয়ে আসছে, দ্রুতই খুবই বাজে অবস্থায় যাচ্ছে গত কয়েক বছর, প্যাস্ট ফিউ ইয়ার্স। আমি মনে করি পরিসংখ্যান তাই বলছে। বাট পরবর্তীতে আপনারা যেটি এখন দেখছেন, গত 6 মাসে থিংস হ্যাভ বিন টেকিং এ টার্ন ফর দ্য ওয়ার্স। অবস্থা গুরুতর খারাপের দিকে যাচ্ছে। অ্যাজ ইউ ক্যান সি, জব লসেস past 3 to 6 months, গত 6 মাসের মধ্যে গত 3 মাস অসম্ভব রকমভাবে আমরা কর্মসংস্থান হারিয়েছি। অক্টোবরে ব্রুটালি ব্যাড, 1 লক্ষের উপরে কর্মসংস্থান হারিয়েছে। অ্যানাদার থিং আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে নাম্বারগুলো, পরিসংখ্যানগুলো দেখছেন আপনারা অক্টোবর এবং নভেম্বর মাসে, দিজ আর নট অ্যাকুরেট। এগুলা অ্যাকুরেট নয়, মোটেও অ্যাকুরেট না। এবং আমার মনে হয় আপনারা কেউ এই ব্যাপারটিতে সারপ্রাইজ হবেন না। মোস্ট পিপল উইল নট বি সারপ্রাইজ অ্যাবাউট দিস। মোস্ট পিপল আপনারা জানেন যে এই যে পরিসংখ্যানগুলো দেখছেন, এগুলা কিন্তু গভর্নমেন্ট শাটডাউনের পরে বের হচ্ছে। এগুলা পুনরায় রিভাইজ করা হবে, এবং মোস্ট লাইকলি এই পরিসংখ্যানের যে রেজাল্টটি আসবে সেটি আরও খারাপ হবে। দেওয়ান মালিক, সালাম, আপনাকেও সালাম, ওয়াচিং ফ্রম ক্যালিফোর্নিয়া, থ্যাংক ইউ ফর ওয়াচিং। শাহিদা ইসলাম, কেমন আছেন? ভালো আছি, আপনাদের সবাইকে স্বাগত। ওকে, নাও ম্যাটার অফ ফ্যাক্ট যেটি আপনারা এখন দেখছেন, জেরোম পাওয়েল, যিনি চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ এখন পর্যন্ত, রিসেন্টলি বলেছেন মোস্ট লাইকলি এই যে জব ফিগার আপনারা দেখছেন এগুলো ড্রাস্টিকলি ওভারস্টেটেড, অর্থাৎ বাড়িয়ে বলা হচ্ছে, বেশি বলে
পরিসংখ্যানগুলো দেখানো হয়েছে। পাওয়েল আরও বলেছেন যে উনি সাসপেক্ট করছেন, হি সাসপেক্টস যে জব মার্কেটের যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে এগুলা অনেক বাড়িয়ে বলা হচ্ছে। কতখানি বাড়িয়ে বলা হচ্ছে? 60,000 জবস পার মান্থ, 60,000 জব বেশি করে বাড়িয়ে বলা হয়েছে গত 6 মাসে অথবা 9 মাসে, এটি উনি বলছেন। ওকে, এনিওয়ে এভরিবডি নোজ, আপনারা জানেন সবাই, লেবার মার্কেট দুর্বল। কতখানি দুর্বল? দ্য লেবার মার্কেট ইজ উইকার দেন দ্য গভর্নমেন্ট ইজ রিপোর্টিং। গভর্নমেন্ট যতখানি রিপোর্ট করছে তার চেয়েও অনেক বেশি দুর্বল হচ্ছে কর্মসংস্থানের মার্কেট, উইচ ইজ ওয়াই, যেই কারণে ফেডারেল রিজার্ভ কিন্তু ক্রমাগতভাবে ইন্টারেস্ট রেট কমিয়ে আনছেন। ওকে, কেন? টু হেল্প দ্য ইকোনমি, টু হেল্প দ্য লেবার মার্কেট। এবং আমরা এই জব রিপোর্টে সেই দুইটাও জিনিসও দেখব যে এই যে জব রিপোর্ট বের হলো এটার কারণে ইন্টারেস্ট রেটটি জানুয়ারিতে কমবে কি কমবে না সেই ব্যাপারটাও আমি তুলে ধরবো আপনাদের কাছে। নাও লেটস ফোকাস অন আনএমপ্লয়মেন্ট। যেটি আপনারা দেখছেন, দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট এখন জাম্প করে উপরে বেড়ে দাঁড়িয়েছে 4.6%। টেক আ লুক অ্যাট দ্য চার্ট, আপনারা নিজেই দেখতে পাবেন। ইট ইজ নট গুড, মোটেও ভালো খবর নয় এটি। ওকে, নাও আমি একটি জিনিস পয়েন্ট আউট করতে চাই। জেরোম পাওয়েল, চেয়ারম্যান অফ দ্য ফেডারেল রিজার্ভ, উনি বলেছেন when it comes to labor market, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, দ্য মোস্ট সিঙ্গল ইম্পর্টেন্ট ডাটা পয়েন্ট যেটিকে ওনারা বলে থাকেন সেটি হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট, দ্য রেট অফ আনএমপ্লয়মেন্ট। অ্যান্ড ইউ হ্যাভ ইট অন দ্য স্ক্রিন। টেক আ লুক অ্যাট দিস চার্ট নাও। থ্যাংক ইউ। নাও দিস চার্ট ইজ নট লুকিং গুড। Actually, matter of fact, this chart is ugly. It's ugly. অর্থনীতির সামনে যে কি আসছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন চোখের সামনে। নাও পরবর্তী যেটি দেখবো আমরা, যেটি এখন দেখছেন অন স্ক্রিনে, সামথিং, এটা বলছে যে এটি আসলে খুব ডিসঅ্যাপয়েন্টিং। তার কারণ হচ্ছে কি, ওয়েজ গ্রোয়িং, যে পরিমাণ আপনার বেতন বাড়ে, ওয়েজেস আর গ্রোয়িং, সেটি বাড়ছে, সেটির রেট হচ্ছে 3.5% কারেন্টলি এই মুহূর্তে। কিন্তু যে হারে ইনফ্লেশন বাড়ছে, অর্থাৎ পণ্যদ্রব্য বা সামগ্রিকভাবে সব কিছুর মূল্য যে বাড়ছে, সেটি হচ্ছে তার রেট হচ্ছে 6%। আপনার বেতন বাড়ার প্রবৃদ্ধির হার হচ্ছে 3.5%, ইনফ্লেশন বাড়ছে 6%। তার অর্থ হচ্ছে আপনি যে বেতন পাচ্ছেন এইটির সাথে ইনফ্লেশনের কোনো সামঞ্জস্য নেই, অর্থাৎ আপনার হাতের অর্থ কমে আসছে, ইনফ্লেশন বেড়ে চলছে। দ্যাট মিনস মোস্ট আমেরিকানস টুডে, আপনারা যে বেতনটা পাচ্ছেন বেসিকলি আপনি এই 2025-এ পে কাট নিচ্ছেন, কারণ ইনফ্লেশন বাড়ছে, আপনার বেতন বাড়ছে না। সো এসেনশিয়ালি ইফ ইউ আর নট গেটিং ইট, আপনি যদি মানে রেইজ যখন আসবে আপনার, বা রেইজের কথা আসবে, আপনি যদি 6% রেইজ না পেয়ে থাকেন আগামী বছর, বা যখন আপনি পরবর্তীতে কথা বলবেন, ইফ ইউ আর নট অ্যাকসেপ্টিং এই 6%, ইউ আর নট গেটিং এ 6% ইন রেইজ, বেতন বাড়া যদি না হয়ে থাকে, তাহলে আপনি মনে করে নেবেন আপনার বেতন কমেছে, ইউ টুক আ পে কাট। ওকে, অনেকে আছে নেগোশিয়েট করে থাকেন এমপ্লয়ের সাথে কম্পনসেশন, যদি এটা 6% বা তার নিচে হয়ে থাকে, আপনি কিন্তু আসলে কনসিডার দ্যাট অ্যাজ এ পে কাট। যদি 6%-এর উপরে হয়ে থাকে, তাহলে মনে করবেন আপনি আসলে কিছু রেইজ পেয়েছেন। এবং এটি সত্য তখনই হবে যদি রেট ইনফ্লেশনটা আর না বেড়ে যায়, দ্য ইনফ্লেশন রেট স্টেজ হোয়াট ইট ইজ অ্যাট দ্য সেম লেভেল। হাউএভার, আমি আই এক্সপেক্ট যে দ্য রেট অফ ইনফ্লেশন আগামী বছর 2026 সালে শার্পলি বেড়ে যাবে। তার কারণ আপনাদেরকে মনে রাখতে হবে, ফেডারেল রিজার্ভ কিন্তু মানি প্রিন্ট করছেন, ডলার প্রিন্ট করছেন। আপনাদের গত সপ্তাহে বলেছিলাম, সেদিন থেকে শুরু হয়েছে, অ্যাজ অফ লাস্ট ফ্রাইডে। নাও অন স্ক্রিন অ্যাগেন সেম যে জিনিসটি আপনারা দেখছেন, এটি হচ্ছে পিপল মে থিঙ্ক, অনেকে মনে করবেন যে আপনি 3% তো ইনফ্লেশন বেড়েছে 3%, যেটা আপনারা অন স্ক্রিনে দেখছেন, দিস ইজ অ্যাকর্ডিং টু দ্য গভর্নমেন্ট বাই দ্য ওয়ে, যে ইনফ্লেশন বেড়েছে মাত্র 3% অ্যাকর্ডিং টু সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, রাইট? সো আপনার বেতন বেড়েছে 3.5%। সো আপনি তো ইনফ্লেশনের চেয়ে বেশিই পাচ্ছেন, খারাপ কি, ক্ষতি কি? আই জাস্ট ওয়ান্ট টু রেসপন্ড টু দ্যাট। অনেকে এটা বলে থাকেন যে এটা কমপ্লিটলি ইনকারেক্ট। যদি এরকম মনে করে থাকেন কেউ, ইটস কমপ্লিটলি ইনকারেক্ট। আপনাকে মনে রাখতে হবে, সিপিআই ইনফ্লেশন রিপোর্ট ডাজ নট মেজার দ্য চেঞ্জ অফ প্রাইস। পণ্যদ্রব্যের চেঞ্জ যেটি আছে সেটি সিপিআই মেজার করে না, যদিও সেটি আমাদেরকে বলা থাকে। সিপিআই ইনফ্লেশন রিপোর্ট ডাজ নট মেজার ইনফ্লেশন, কি পরিমাণ বাড়লো। এটা মেজার করে আপনার দ্য চেঞ্জ ইন কস্ট অফ লিভিং, আপনার থাকা খাওয়া বেঁচে থাকার যে কস্টটা,
তা কতখানি বেড়ে গেল সেটা মেজার করে সিপিআই, ওকে, না পণ্যদ্রব্য কতখানি বেড়ে গেল সেটা মেজার করে না খুব একটা, ওকে, দিস ইজ নট দেয়ার কনসিডারেশন, উইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, ওকে। নাও যেটি আপনারা এখন দেখছেন এটা হচ্ছে মানি, হাউ দ্য মানি সাপ্লাই, কিভাবে ফেডারেল রিজার্ভ তার মানি সাপ্লাই বাড়াচ্ছেন in the banking sector, in other sector. So যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, this is coming from Federal Reserve's website itself, আপনারা দেখে নিতে পারবেন। It's all time high, যে পরিমাণ অর্থ তারা সরবরাহ করছেন মার্কেটে, ইনফ্লেশন বাড়বে এই আরেকটি কারণে, সেটি হচ্ছে অল টাইম রেকর্ড হাই, ওকে। এটি যেটি আপনারা দেখছেন যেটি ছিল গত 10 বছরের 2016 সাল পর্যন্ত আমি ফেরত গিয়েছি। সো দ্য মানি সাপ্লাই হ্যাজ বিন গ্রোয়িং অ্যাট অ্যানুয়ালাইজ বাৎসরিক রেট, সেটি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 5% রিসেন্টলি। বাট আমাদের এখন সিচুয়েশন হচ্ছে মানি প্রিন্টিং এখন কিন্তু মানে বেহাতভাবে প্রিন্ট করা হচ্ছে ডলার, তার সাথে সাথে ইন্টারেস্ট রেট কমিয়ে নিয়ে আসা হচ্ছে। গত এই যে ফোর্থ কোয়ার্টারে সেপ্টেম্বর, অক্টোবর অ্যান্ড ডিসেম্বর 3 বার কমানো হয়েছে ইন্টারেস্ট রেট। দের ইজ গোনা বি মোর মানি লোন, আরও বেশিরভাগ অর্থ লোন দেওয়া হবে ইনটু এক্সিস্টেন্স, মিনিং ইন দ্য ব্যাঙ্কিং সিস্টেম, ইন দ্য ইকোনমিক সিস্টেম, অ্যান্ড উই আর গোনা সি ক্লোজার টু 6%। 5% ছিল এতদিন, বাড়িয়ে করা হয়েছে 5%, যে পরিমাণ অর্থ সরবরাহ করা হতো সেটি এখন বেড়ে দাঁড়াবে 6%। অ্যাগেন যদি আপনার এমপ্লয়ার আপনার 6% রেইজ না দিয়ে থাকে, আপনি কি মনে করতে হবে যে আপনি কিন্তু পে কাট নিয়েছেন, ইউ ডিড নট অ্যাকচুয়ালি মেক মানি। তার ফলশ্রুতিতে কী হবে, ইনফ্লেশন ইজ হাই, ইউর ইনকাম ডিড নট ম্যাচ আপনার স্ট্যান্ডার্ড, আপনি কমাতে বাধ্য হবেন। কিভাবে আপনি খরচ কমাবেন, বাড়ি ভাড়া, আপনি ছোট বাসা নেবেন, আপনি যে গাড়িটি চালাচ্ছেন সেটি বাদ দিয়ে হয়তো অন্য একটি গাড়ি নেবেন, যে ইন্স্যুরেন্স আছে সেটি কমিয়ে একটা বাজে ইন্স্যুরেন্স নেবেন। ইউর স্ট্যান্ডার্ড অফ লিভিং, এটিকে আমরা বলি, সেটি নিচের দিকে নেমে আসবে, অ্যান্ড দ্যাটস হোয়াটস হ্যাপেনিং, যেটি এখন হচ্ছে। বাই দ্য ওয়ে, লেটস টক অ্যাবাউট লে অফ, কী পরিমাণ ছাঁটাই হচ্ছে সেটি একটু দেখা দরকার, ওকে। নাও দিস ইজ কামিং ফ্রম চ্যালেঞ্জার্স রিপোর্ট, ওকে। যখন গভর্নমেন্ট শাটডাউন ছিল আমাদের আর কোনো উপায় ছিল না, আমরা এটার উপরেই নির্ভর করেছিলাম, যার উপরে তৈরি করে আপনার আমি কয়েকটি প্রোগ্রাম করেছিলাম। দিস ইজ যেটি আপনারা দেখছেন জানুয়ারি থ্রু নভেম্বর, অর্থাৎ এই বছর, আমরা ডিসেম্বরের শেষের দিকে আছি, ডিসেম্বরের রিপোর্ট জানুয়ারিতে পাবো। সো জানুয়ারি টু নভেম্বর কি পরিমাণ কর্মসংস্থান কমানো হয়েছে, জব কাটস যেটিকে আমরা বলে থাকি, গত বছরের তুলনায় এবছর 54%, 54% কর্মসংস্থান হারিয়েছি আমরা। দিস ইজ স্টানিং ফ্রম জানুয়ারি 2025 থ্রু নভেম্বর 2025, ওকে। সো দ্য এমপ্লয়ার্স যারা চাকরি দিয়ে থাকেন তারা অ্যানাউন্স করেছেন এই পর্যন্ত কি পরিমাণ কর্মসংস্থান কেটেছেন, এটা আমি আগেও বলেছি, পুনরায় বলছি, 1,01,70,881টি কর্মসংস্থান আমরা হারিয়েছি এই গত 11 মাসে। এগেন দিস ইজ আপ বাই 54% কম্পেয়ার টু জানুয়ারি থ্রু নভেম্বর 2024, ওকে। নাও ফর দ্য মান্থ অফ নভেম্বর যদি আমরা শুধু গত মাসেরটাই দেখি, হিয়ার দ্য টপ 4 রিজন, 4টি মূল কারণে কর্মসংস্থান কমানো হয়েছে অথবা কাটা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। নাম্বার 1, রিস্ট্রাকচারিং, বলা হচ্ছে 20,217টি কর্মসংস্থান নভেম্বরে আমরা হারিয়েছি, কোম্পানি রিস্ট্রাকচার করা হয়েছে, আপনাকে রাখা হবে না কারণ আমরা এই পদটি বাদ দিয়ে দিয়েছি, এ ধরনের, ডিউ টু দ্য স্টোর ইউনিট, ডিপার্টমেন্ট ক্লোজিং অ্যান্ড অল দিস থিংস, ওকে। আরেকটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এআই বলা হচ্ছে এআই এর কারণে 6,280টি কর্মসংস্থান হারিয়েছে নভেম্বরে। এআই অ্যাকচুয়ালি রেসপন্সিবল সো ফার এই বছরে 54,694টি কর্মসংস্থান 2025-এ আমরা হারিয়েছি বিকজ অফ এআই, ওকে। এআই নিয়ে ব্যাপক আলোচনা আমাদের করতে হবে আগামী কিছুদিনের, কারণ এআই আরও অনেক বেশি কর্মসংস্থান তৈরিও করবে। আপনি রেডি কিনা সেটা আমরা দেখব এবং সেটিও আপনাদের জন্য আমরা তৈরি করবো। অ্যান্ড দেন there is a market and economic condition, বলছে যে মার্কেটের অবস্থা খারাপ, অর্থনীতির অবস্থা খারাপ, এইটি বলে আরও 15,755টি কাজ আমরা হারিয়েছি নভেম্বর মাসে। এবং দেন there is of course ডোজের কারণে অনেক কর্মসংস্থান হারিয়েছি, কারণ এটি প্রথমে ছাঁটাই করেছে এবং এটা ডাউন স্ট্রিমের নিচের দিকে যারা ছিলেন তারাও এটির মধ্যে পড়ে গেছেন। সো ইট হ্যাজ মেনি জবস উই লস্ট। নাও হিয়ার আর দ্য ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি থেকে আমরা সবচেয়ে বেশি কর্মসংস্থান আমরা হারিয়েছি, যারা সবচেয়ে বেশি কাজ কাটা হয়েছে, ওকে। সো আপনারা নিজেরা দেখে নেবেন, পারহ্যাপস আপনি এই ইন্ডাস্ট্রির একজন কেউ হতে পারেন, কর্মসংস্থান সেখানে ছিল আপনার, অথবা আপনি এমন কাউকে চিনেন, ফ্রেন্ডস, ফ্যামিলি, কাজিনস, যিনি এই ফিল্ডগুলোতে কাজ করতেন, ওকে। নাও
নাম্বার 7, we have media. We are TBN24 media, এবং আমি জানি আমাদের এখান থেকে অনেকে কর্মসংস্থান হারিয়েছেন বিকজ অফ ডাউনসাইডিং। ওকে, নাও এরকম বড় বড় মিডিয়া থেকে অনেক বড় বড় অংশ কাটা হয়েছে, কমানো হয়েছে। সো মিডিয়া ইজ নাম্বার 7। নাম্বার 6, নন প্রফিট অর্গানাইজেশনস। আপনি জানেন নিউ ইয়র্কে অনেক নন প্রফিট অর্গানাইজেশন আছে, সেখানে অনেক কর্মসংস্থান হয়েছে। কেন? নন প্রফিটের ইম্প্যাক্টটা হচ্ছে গভর্নমেন্ট ফান্ডিং, এবং আপনারা জানেন ফেডারেল গভর্নমেন্ট ফান্ডিং কাট করে ফেলছেন। নাম্বার 5, রিটেল, অ্যান্ড দিস হ্যাজ বিন ডিউ টু সফেনিং ডিম্যান্ড। কারণ আপনি আমি যখন ইনকাম কম করছি, অনিশ্চয় ভবিষ্যতের দিকে দেখছি, বিশৃঙ্খল অবস্থা দেখছি, আমি আপনি নিশ্চয়ই খরচ কমিয়ে দিব, যার ফলে ডিম্যান্ড কমে যাবে। সো রিটেলে অনেক কর্মসংস্থান হয়েছে, এবং গভর্নমেন্ট, পলিটিশিয়ানস, সেন্ট্রাল ব্যাংক, দ্যাটস ফেডারেল রিজার্ভ, তারা কিন্তু বলছেন যে কনজিউমার বলে আসছিলেন কনজিউমার আমেরিকার ভোক্তারা খুব স্ট্রং, রেজিলিয়েন্ট। হাউএভার এখন কিন্তু কনজিউমার স্লো ডাউন হয়ে আসছেন। কনজিউমার রিপোর্ট বেড়েছে, আমি দুলানি শেষ করবো কিছুক্ষণের মধ্যে। অ্যান্ড ইট হ্যাজ বিন ইম্প্যাক্টিং রিটেলস। নাম্বার 4, আমরা দেখছি সার্ভিস সেক্টর, সেবামূলক খাত থেকে কর্মসংস্থান হারিয়েছেন। দিস ইনক্লুডস কোম্পানিজ সাচ অ্যাজ ক্লিনিং সার্ভিসেস, স্টাফিং কোম্পানিজ। লেবার মার্কেট দুর্বল হয়ে আসছে, ইটস সফেনিং, অ্যান্ড দ্য আউটসোর্সিং কোম্পানিজ, ফার্মস। নাম্বার 3, ফুড কোম্পানিজ। ওকে, এটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট হিট, সবচেয়ে বেশি হিট নিয়েছেন ফুড কোম্পানি। এই ইন্ডাস্ট্রির ফুড কোম্পানির অন্যতম একটি হচ্ছে গোমাংস, বিফ প্রোডাক্টস। ওকে, বিফ দাম মূল্য বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে ট্যারিফ বসানো হয়েছিল, এখন সরিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু এটার ইফেক্ট এখনো পড়েনি। রাইজিং ইনপুট কস্ট। নাম্বার 2, টেক কোম্পানিজ। আমরা এখনো দেখছি টেক কোম্পানিগুলো ডাউন সাইজিং করেই যাচ্ছেন। ওকে, কেন? তারা প্যান্ডামিক সময় ওভার হায়ারিং করে ফেলেছিলেন, বাট নাও অফকোর্স দে আর কলিং ইট আ রাইট সাইজিং দেন ডাউন সাইজিং। ওকে, নাম্বার 1, দ্য ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাজ বিন হিট ইজ দ্য হার্ডেস্ট, সবচেয়ে বেশি হার্ডেস্ট হচ্ছে ইন নভেম্বরে, এটা হচ্ছে টেলিকমিউনিকেশন। টেলিকমিউনিকেশন, অ্যান্ড আই মিন লেটস টেক আ লুক, ইটস রিয়েলি রিয়েলি ব্যাড। পরবর্তীটি আমরা দেখতে পারি যদি একটু। থ্যাংক ইউ। আপনারা যেটি দেখছেন, শুধুমাত্র ভ্যারাইজন জব লে অফ করেছে অথবা জব কাট করেছে নভেম্বরে, ডিউ টু রিস্ট্রাকচারিং অ্যান্ড অ্যাটেম্পট টু সেভ কস্ট, খরচ বাঁচানোর জন্য। 13,000। Can you believe this? Okay. Now, internet service is not good for many companies. Okay. By the way, Verizon is not exceptional. এবং আপনি যদি T-Mobile দেখবেন, they are more expensive than Verizon, but the service সব কোম্পানিগুলো খারাপ affected. Okay. So I know you know this job report affects the odds of future report. আমরা যেটা এই যে জব রিপোর্ট এসেছে, এটার ইফেক্টটা ফিউচারে ইন্টারেস্ট রেটের উপরে কতখানি পড়বে সেটি একটু দেখা দরকার। দ্য নেক্সট ফেডারেল রিজার্ভ মিটিং এটি হতে যাচ্ছে জানুয়ারির 28 তারিখে। ওকে, অ্যান্ড জানুয়ারির 9 তারিখ এবং 13 তারিখে দুটি রিপোর্ট বের হবে, কিন্তু তার আগে কোনো কিছু হবে না। ওকে, বাট এই যে জব ডাটা রিলিজ হওয়ার আগে সম্ভাবনা ছিল যে 24.4% সম্ভাবনা আছে ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট জানুয়ারিতেও কমাতে পারেন। নাও এই রিপোর্ট যখন বের হয়ে গেল, তারপর খুব একটা পরিবর্তন হয়েছে আমি বলবো না, অল্প বিস্তর কিছু পরিবর্তন হয়েছে, সেটাই দেখো অলমোস্ট এক্স্যাক্টলি দ্য সেম। 26.6 বলছেন 2% বেড়েছে, 2.6% বেড়েছে, যে এই জানুয়ারিতেও ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা আছে। ওকে, দিস ইজ অলসো কামিং ফ্রম CME ফেড ওয়াচ টুল, আপনারা দেখে নিতে পারেন। নাও মাঝে মাঝে যে জিনিসগুলো তারা করে থাকেন, এটি রিপোর্ট সহজে রাইট ওয়েতে আসে না, কিন্তু আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমরা কিন্তু জানুয়ারিতে একটি আগামী বছর একবার মাত্র ইন্টারেস্ট রেট কমতে দেখতে পারি। কিন্তু রাইট নাও আমি আপনাদেরকে বলে দিতে পারি, স্পেশালি যারা বাইং হাউস আর রিফাইন্যান্সিং, আগামী বছর বিশেষজ্ঞরা, অর্থনীতিবিদরা, মার্কেট বোদ্ধারা বলছেন অন্তত পক্ষে 3বার ইন্টারেস্ট রেট আরও কমতে যাচ্ছে। 4বার হলে অবাক হওয়ার কিছু থাকবে না। সো কিপ দ্যাট ইন মাইন্ড। সো I want you to aware at the last Federal Reserve meeting তারা কিন্তু তাদের প্রজেকশন রিলিজ করেছিলেন। তারা বলেছিলেন এটি হচ্ছে SEP, সামারি অফ ইকোনমিক প্রজেকশন। এই সামারি অফ ইকোনমিক প্রজেকশন তারা ফোরকাস্ট করে থাকেন অনলি যখন তারা ইন্টারেস্ট রেট কমান তখন। সো তাদের এই ফোরকাস্টের সময় সবসময় করেন না, 3-4বার করে থাকেন। নাও আগামী বছর তাদের বলার ইন্টারেস্ট রেট কমানোর কথা, যেটি একটু আগে বলছিলাম, টু 2026 একবার 0.25%। আমি আমার প্রিভিয়াস বেশ কয়েকটি অনুষ্ঠানে বলেছি, দ্য নিউ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান যিনি আছেন তিনি ক্ষমতায় আসবেন
মে মাসে 2026 সালে মোস্ট লাইকলি আমরা ইন্টারেস্ট রেট কাট আরও বেশি দেখতে পারবো, মোর দেন 0.25, একবারে 0.50 অর্থাৎ 50 বেসিস পয়েন্টও হতে পারে ফর দ্য নেক্সট more than 2-3 times যেটি আমরা দেখছি 2026-এ। ওকে, সো দ্যাটস ইয়োর জব রিপোর্ট। এটি হচ্ছে জব রিপোর্টের একটি পরিসংখ্যান আমি আপনাদের তুলে ধরলাম। নাও লেটস লুক অ্যাট ইনফ্লেশন অ্যান্ড সিপিআই থার্সডে। গতকাল রিলিজ হয়েছিল সিপিআই ইনফ্লেশন রিপোর্ট, আমাদের হাতে আছে কিনা আমি শিওর না, দেখি আমি যদি পরবর্তীতে দেখতে পারি অন স্ক্রিনে। সিপিআই, ইয়েস সিপিআই, থ্যাংক ইউ। সো সিপিআই ইনফ্লেশন বলছে যে ইনফ্লেশন মাত্র বেড়েছে 2.7% এই মাসে। আমি কোনো কথা বলতে চাই না, কারণ এটা দেখার সাথে সাথে আমার সন্দেহ হয়েছিল। ট্রাভেলার শাকিল বলছেন বাংলাদেশি কি আইসে কাজ করছেন, অনেকে প্রোগ্রামে আনা যায়। ইয়েস, আই নো সাম পিপল। হ্যাঁ, আনা যায়, অবশ্যই আনা যায়। মেজবা, ডাজ এনি এফেক্ট অন দ্য মর্গেজ রেট রাইট নাও? আমি কিছুক্ষণের মধ্যে আসছি সেখানে। সিপিআই ইনফ্লেশন রিপোর্ট যখন বের হলো, অনেক স্টক মার্কেট আপ হয়ে গেছিল, সেটির প্রভাব পড়েছিল অল্প কিছুক্ষণের জন্য। তার কারণ কি, সবাই বুঝতে পেরেছিল দিস সিপিআই রিপোর্ট ইজ নট গুড, এটি বিশ্বাসযোগ্য নয়। এইটি আজকে ফেডারেল রিজার্ভের একজন গভর্নর উনি বলেছেন যে এখানে ত্রুটি আছে, টেকনিক্যাল কারণে এটি কমিয়ে দেখানো হয়েছে। সো দিস ইজ ফ্রম ফেডারেল রিজার্ভ ইটসেলফ, ওকে। এবং অর্থনৈতিক বোদ্ধা যারা আছিলেন তারা সবাই বলছিলেন দিস ডাটা ক্যানট বি অ্যাকসেপ্টেড, অ্যান্ড এই কারণে আমি সিপিআই রিপোর্টেই যাইনি, বিকজ আমার কাছে দেখেই মনে হয়নি ইট ক্যানট বি 2.7%। ওকে, নাও লেটস গো টু স্টক মার্কেট। আমি স্টক মার্কেটটি একটু আপনাদেরকে তুলে ধরছে কয়েকটি কারণে। ক্লিয়ারলি স্টক মার্কেট ফেটিগ, সবাই ক্লান্ত হয়ে গেছেন উইথ এআই। Every single AI player, whether it's clean energy like Oklo, data centers like Nubius, NBIS, ticker mark, they can even CRWV, CoreWave, chips like AVGO, Broadcom, NVIDIA, AMD, or AI cloud player like Microsoft, Oracle, or more specifically companies involved with OpenAI are also taking a beating. একদম মার খাচ্ছেন। As the narrative quickly change হয়ে গেছে, shifting from market darling to market liability. Okay? Now, আমরা জানতাম যে এই রকম সময় আসতে যাচ্ছে। We knew this period would come where market বলবে, you know, you're going to make all this company prove করো তোমরা যে ডিএলগুলো করছো, এই ডিএলগুলো এত বিলিয়নস অফ ডলার, ইজ ইট ওয়ার্থ ইট? আমরা জানতাম এই সময়টা আসছিল। অল দিস স্পেন্ডিং তারা করছেন, খরচ করছেন আপফ্রন্ট এখনই। ওয়ার ইজ দ্য পে অফ? রিটার্নে আমরা কি পাবো? মার্কেট এটা জিজ্ঞাসা করা শুরু করবে। এবং আপনারা দেখেছেন ব্রডকমের, তারা কিন্তু লস করেনি, মুনাফা অর্জন করেছেন, কিন্তু মুনাফাটা পছন্দ হয়নি ইনভেস্টারদের কাছে। ফলশ্রুতিতে কী হয়েছিল? $30, $40, $50 ড্রপ করেছিল, এবং সেখান থেকে এখনও ব্রডকম কিন্তু এভিজিও রিকভার করতে পারেনি। ওকে, অ্যামাজন অ্যানাউন্স করেছে এই সপ্তাহে পটেনশিয়াল $10 billion পার্টনারশিপ উইথ ওপেন এআই এই সপ্তাহে। ওকে, যদি এই ঘটনাটি 3 মাস আগে ঘটতো, অ্যামাজনের স্টক নির্বিঘ্নে 20% আপ হয়ে যেত, কিন্তু সেটি হয়নি। ওকে, অনেকে বলবেন আমরা কি .com বাবলের দিকে যাচ্ছি? দিস ইজন্ট এ .com এরা এক্স্যাক্টলি। তার কারণ এই কোম্পানিগুলি খুব খরচ করছে, এটা ট্রু, কিন্তু আপনাদের মনে রাখতে হবে দিস কোম্পানিজ আর মোস্ট প্রফিটেবল কোম্পানিজ ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। NVIDIA, Meta, Microsoft, Google, and most of the AI private companies like OpenAI, Anthropic, and Perplexity. Sorry, there is a bubble like around uncomfortable AI related company আছে, such as Oklo. কিন্তু আপনাদের মনে রাখতে হবে a lot of other energy data center plays out and a stock on there, তারা কিন্তু তাদের নিজস্ব বেয়ার মার্কেটে চলে গেছেন, ওভারঅল মার্কেটের সাথে তাদের একটু সম্পর্ক কম। সো আই এম নট, অনেকেই অপেক্ষা করছিলেন সেন্টার র্যালির জন্য, সেন্টার র্যালি একটু আগে ভাগে এসে চলেও গেছে। সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট সেন্টার র্যালি। তার কারণ হচ্ছে এই র্যালির যে গেইন আমি দেখলাম S&P 500-এ অনলি 1.4% ইফ দ্যাট হ্যাপেন্ড। ওকে, কিন্তু I am more focused, এবং আপনিও should be more focused on broader market 2026 into 2026. Most of the AI stocks, even the blue chip ones, এরা কিন্তু এখনো তাদের যে 200 MA এটি এখনো হিট করেনি তারা গত 7 মাসে। সো এটা আনরিয়ালিস্টিক না যে মোস্ট অফ দেম উইল ডু ইট, বেশিরভাগই কিন্তু 200 MA হিট করবেন। সো আমি মনে করছি
একটা বাম্প আসছে আগামী বছর, মেবি মোস্ট লাইকলি ইন জানুয়ারি, January is going to be slow months anyway. So none of the inflationary policies যেটি আছে, আমি বলছি যে ইনফ্লেশন বাড়বে, জানুয়ারিতে একদম কিক ইন হয় এরকম কোনো ব্যাপার নেই। সো জানুয়ারি এমনি স্লো মান্থস, কিন্তু তারপরে যে জিনিসগুলি পজিটিভলি এফেক্ট করবে স্টক মার্কেটে, ট্রাম্পের ট্যাক্স কাট, নিউ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান, ওকে, ফেডারেল মানি প্রিন্টিং যেটি শুরু হয়ে গেছে, এবং আরও বেশি অনেক, একবার আশা করা হয়েছিল তার চেয়ে বেশ কয়েকবার বেশি ইন্টারেস্ট রেট কমতে যাচ্ছে। পার্সোনালি আমি মনে করি 2026 will be even harder than 2025 second half, okay, second half and after. Although আমি মনে করি, আমার কাছে মনে হচ্ছে it's going to be a green year, not a red year, it's going to be a green year. যারা স্টকে আছেন বুঝে নেবেন, it might be যে পরিমাণ অর্থ আপনি 2025-এ মেক করেছেন হয়তো সেই পরিমাণ মেক করবেন না, বাট মডেস্ট গেইন হবে ওভারঅল আই থিঙ্ক। অ্যাগেন ডিসক্লেমার, আই এম নট এ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, আই এম জাস্ট এক্সপিরিয়েন্সিং। আমি আপনাদের সাথে শেয়ার করছি মাই এক্সপিরিয়েন্স বিকজ আই এম ইনভলভ ইন দিস মার্কেট। ওকে, আসসালামু আলাইকুম। বর্তমান গ্রিন কার্ড ম্যারেজ কেস নিয়ে বাংলাদেশ ভ্রমণে কোনো ঝুঁকি রয়েছে কিনা, কোনো ক্রিমিনাল রেকর্ডে? না, কোনো ঝুঁকি নেই। আপনি কিন্তু 180 দিনের বেশি থাকবেন না, অর্থাৎ 6 মান্থস, পারতপক্ষে 5 মাস। ওকে, নাও লেটস গো ইনটু হাউজিং মার্কেট। দ্য মিনিমাম ক্রেডিট স্কোর যেটি আছে, আমি যদি অন স্ক্রিনে দেখি এখন, মিনিমাম ক্রেডিট স্কোর টু বাই হাউস, যেটি আপনি হাউস একটা রিয়েল এস্টেট কিনতে হলে, বাড়ি কিনতে হলে আপনার যে মিনিমাম ক্রেডিট স্কোর, এটি কিন্তু রিসেন্টলি রিডিফাইন করা হয়েছে। আপনারা জানেন যে বেশিরভাগ বড়োয়ারদের জন্য এইটি সবচেয়ে বড় বাধা ছিল। ফাইকো স্কোর আপনাকে 620 অ্যান্ড আপ থাকতেই হবে, 620 অ্যাটলিস্ট থাকতে হবে ফর মোস্ট কনভেনশনাল লোন। দ্যাট রিকোয়ারমেন্ট ইজ গন নাও, দিস রিকোয়ারমেন্ট ইজ অবসোলিউট, এইটি আর এখন কোনো রিকোয়ার্ড না। ওকে, যার পরবর্তীতে অর্থাৎ ইনস্টেড এটার পরিবর্তনে তারা কি আনছেন, কোম্পানিরা বিভিন্ন যারা প্রোভাইড করে থাকেন ক্যাপিটাল মর্টগেজ মার্কেটে, তারা তাদের স্কোপটা বাড়িয়েছেন যাতে করে তারা ক্রেডিট প্রোফাইল একটু বড় করতে পারেন। যার কারণে পরবর্তী যদি আরেকটি আছে সেটি আমি একটু দেখে নিই, এটি আপনারা দেখে নেবেন পরবর্তী সোশ্যাল মিডিয়া থামিয়ে, তাহলে বুঝতে পারবেন একটু ভালো মতো। নাও, যার কারণে ক্রেডিটের অ্যাভেলেবিলিটি অর্থাৎ আপনাকে ক্রেডিট দেওয়ার সম্ভাবনা বেড়ে গেল অনেকখানি, এবং কিন্তু এখন আপনার জন্য এই লোনটি নেওয়া সহজ হবে বলে আমি মনে করছি। ওকে, সো এটির ডিটেলস আরও তুলে ধরবো আমি। যারা আমাদের অনেক সিপিএ আসে, আমি বলবো যারা আপনারা কিন্তু লাইভ ফোন কল করবেন 10 o'clock টিভিএন অ্যানালিসিসে, অনেক কিছু জানতে পারবেন। নাও লেটস গো ব্রেক ইন টু দ্য ব্রেকিং নিউজ, আইস রেড। দিস ইজ এ গুড নিউজ বাই দ্য ওয়ে। কয়েকটি জিনিস আমি তুলে ধরবো, আইস রেড, ট্রাভেল, সোশ্যাল মিডিয়া, গোল্ড কার্ড যদি আমি পারি তুলে ধরবো, কারণ গোল্ড কার্ড আমার কাছে কেন জানি মনে হচ্ছে শুভঙ্করের ফাঁকির মতো। সাম রিয়েলি ইম্পর্টেন্ট থিংস ডিসকাস এই ব্যাপারটিতে। না, প্রথম হচ্ছে অ্যাবাউট ট্রাভেল। ওকে, ডোমেস্টিক ট্রাভেলের কথা বলছি স্পেশালি আমি। ব্রেকিং নিউজ, টিএসএ এখন তারা কমপ্লিটলি তাদের শেয়ার করছেন অল ট্রাভেলার নেম, যারাই ট্রাভেল করছেন ডোমেস্টিক, আবার বলছি আমেরিকার ভিতরে, নেম দেয়ার ডোমেস্টিক ট্রাভেলার্স, তাদের নাম শেয়ার করছেন আইসের সাথে, মাল্টিপল সংস্থার সাথে। এটি রিপোর্ট করেছে প্রথমে নিউ ইয়র্ক টাইমস, রিপোর্টেড অন সো আইস স্পেসিফিকলি কাদের খুঁজছে, যাদের রিমুভাল অর্ডার আছে, আপনার গ্রিন কার্ড আছে, আপনার মানে ওয়ার্ক পারমিট আছে, অথবা অন্য কিছু আছে, আপনি ট্রাভেল করতে স্বচ্ছন্দ বোধ করেন অথবা পারা উচিত, কিন্তু আপনার একটা রিমুভাল অর্ডার আছে, দে প্ল্যান টু অ্যারেস্ট ইউ, আপনাকে এয়ারপোর্টেই অ্যারেস্ট করা হবে এই যদি আপনার রিমুভাল অর্ডার থেকে থাকে। সো ইফ ইউ হ্যাভ এ ট্রাভেল ওয়ার্নিং, ইউ শুড নট বি ট্রাভেলিং ডোমেস্টিকলি। এটা হচ্ছে আমার প্রথম কথা। টিএসএ হিস্টোরিক্যালি কখনোই নেভার ডিড দিস, তারা কখনোই ক্রিমিনাল সাইড অফ দ্য ইমিগ্রেশন এনফোর্সমেন্ট সাইডে কখনোই কাজ করেনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ওকে, বাট থিংস হ্যাভ চেঞ্জ, আপনারা জানেন পরিবর্তন হচ্ছে সব কিছুর। নাও they are sharing information with the travelers information, US citizens, travelers, US citizens, green card holders, non-citizens, visitors, anyone who's traveling on an airplane, anybody domestically around the United States. So this is not a good thing, but this আপনাদের জেনে রাখা উচিত এটি হচ্ছে। ওকে, বাট নাও আপনি এখন জানেন, you should be careful, you should if you have anything. আপনাদের মনে থাকার কথা, গত সপ্তাহে একটা ব্রেকিং নিউজ ছিল যে একজন স্টুডেন্ট, উনি কলেজ স্টুডেন্ট, উনি যাচ্ছিলেন ফ্রেশম্যান, ওনাকে বস্টন লোগান এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছিল তার থ্যাঙ্কস গিভিংয়ের সময়। উনি ওনার বাবা মার সাথে দেখা করতে যাচ্ছিলেন। ওকে, কেন গ্রেফতার করা হলো?
শি হ্যাজ ওয়ার্ক পারমিট। তার যখন 14-15 বছর বয়স ছিল তখন তার একটি কোনো একটি ক্রাইমের কারণে সে, এবং খুব সামান্য একটি ব্যাপারে তার একটি ডিপোর্টেশন অর্ডার ছিল, অ্যান্ড শি হ্যাড নো আইডিয়া। তাকে ধরে সোজা সাউথ আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সো প্লিজ বি কেয়ারফুল। Saleh interaction, whose citizenship will cancel, who will under this? আমি আসছি কিছুক্ষণের মধ্যে। এখন এখানে এটি হচ্ছে একটি বড় ব্যাপার। আপনি গুড নিউজ দিবেন, ইজ ইট পসিবল? ইউ টেল মি জান্নাত আরা খান। নিউজ তো আমি বানাই না, নিউজ আপনাদের জন্য আমরা তুলে ধরি যাতে আপনারা আমরা সবাই এটি, নিউজ ইজ পাওয়ার, ইনফরমেশন ইজ পাওয়ার, সেটি খারাপ হোক ভালো হোক জেনে রাখা সবচেয়ে ভালো। ওকে, নাও লেটস টক অ্যাবাউট সাম ব্রেকিং নিউজ। গুড নিউজ দিচ্ছে এই যে জান্নাত আরা, আপনি বলছিলেন গুড নিউজ আপনার জন্য, not necessarily you but everybody. So the good news হচ্ছে যে আইস, এটি রিপোর্টে এসেছে, ইটস আ ব্রেকিং নিউজ যে, বাই দ্য ওয়ে আমরা যদি অন স্ক্রিনে দেখি, এটি রিপোর্ট করছে ফাক্স নিজেই। তারা এখন থেকে আর কোনো রেইড ফালাবেন না কোথাও, তারা রেইড দিবেন না, অ্যাকর্ডিং টু ফাক্স নিউজ, দ্য হিলস অ্যান্ড সাম আদার নিউজ। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি তারা চেঞ্জ করছেন তাদের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ট্যাকটিক। কেন? কারণ প্রেসিডেন্ট বাইডেন এখন, বাইডেন ইজ স্টিল লাইভ বাট ইজ নট ওয়েল, এনিওয়ে, প্রেসিডেন্ট ট্রাম্প উনি এখন এই যত নেগেটিভ জরিপ চলছে তার বিরুদ্ধে, তার যে নেগেটিভ এসেছে সবই তার বিরুদ্ধে, এটি উনি এখন পছন্দ করছেন না। হি ইজ গেটিং ইট অল রিসেন্টলি অ্যাজ আমেরিকান সিটিং ব্যাক অ্যান্ড বাসায় বসে তারা দেখছেন হরর স্টোরিজ আইস বয়েজ আর ডুইং। ওকে, সো তারা এখন বলছেন উই ওয়ান্ট টু গো আফটার দোজ ইলিগালস অ্যান্ড এভরিথিং, বাট আমরা যে এই সাধারণ মানুষ কি চায়, মানুষ চায় যে যারা ক্রিমিনাল আছেন, গ্যাং মেম্বার আছেন, তারা অ্যারেস্ট হোক, এটা সবাই চায়, কিন্তু আইস took it too far. However, same thing, things will not change. ওকে, কিছু জিনিস আছে তারা বিভিন্ন জায়গায় এখন রেট দিবেন না, যেরকম তারা হোম ডিপোতে যেতেন, তারা বিভিন্ন রেস্টুরেন্টে যেতেন, রাস্তায় রাস্তায় রেট ফালাতেন, এটা এখন তারা করবে না। কিন্তু কয়েকটি জিনিস আছে তারা পরিবর্তন করছেন না, সাচ এজ হোয়াট? ট্রাফিক স্টপস। যদি ট্রাফিক স্টপে কাউকে থামায় আইস এবং তাকে দেখা গেছে যে রিমুভাল আছে অথবা তার কাগজপত্র নেই, দ্যাটস নট গোনা চেঞ্জ। But as far as going into the streets, going into the Home Depot, going into the Walmart, going to the parking lots, arresting ordinary folks, যারা গ্রোসারি কিনতে গেছেন, বাচ্চাদেরকে ড্রপ করতে গেছেন স্কুলে, or doing whatever, এবং এই যে জিনিসটা করছিলেন তারা, এইটি তারা এখন করবেন না, বিকজ এত নেগেটিভ পাবলিসিটি এটা হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে এখন এটি নিতে চাচ্ছেন না, এবং সামনের বছর মিড টার্ম ইলেকশন অফকোর্স। সো তারা এখন কি করছেন? দে আর গোয়িং ব্যাক টু দেয়ার অরিজিনাল মিশন। অরিজিনাল মিশনটা কি? Individual with criminal and serious criminal record. Good, that's what we want. আমরা এটি সবাই চাই। Now, USCIS এর একটি লিকড মেমো এসেছে নিউ ইয়র্ক টাইমসের হাতে, ওকে, এবং এটি একটা ইন্টারনাল মেমোরান্ডাম দেওয়া হয়েছে ভিতর থেকে, সরকারের পর্যায়ে, গভর্নমেন্ট পর্যায় থেকে USCIS-কে। সেটা হচ্ছে সিটিজেনশিপ কেড়ে নিতে হবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্ল্যানিং করেছেন অলরেডি মেজর এসকেলেশন, সিটিজেনশিপ কিভাবে নিয়ে নেওয়া যায় যারা ন্যাচারালাইজ সিটিজেন তাদের কাছ থেকে। হিয়ার ইজ হোয়াট উই নিড টু নো। ওকে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডিম্যান্ড লেটার পাঠিয়েছেন USCIS এর কাছে। তারা রেফার করছেন, বলছেন, তাদের রেফারেন্স বলছে যে কোনো জায়গা থেকে এনিওয়ার বিটুইন 100 থেকে 200 ডিন্যাচারালাইজেশন কেস তাদের দরকার প্রতি মাসে, এবং এই 100 থেকে 200 মানুষ ন্যাচারালাইজ সিটিজেনকে নেওয়া হবে এবং তাদের সিটিজেনশিপ কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করবে। এটি হতে হবে, তাদেরকে ক্যাপ বা কোটা দেওয়া হয়েছে, এটি হচ্ছে 100 থেকে 200 হতে হবে। ইফ ইটস ক্যারিড আউট, যদি এটা করা হয়ে থাকে, it will be unprecedented increase in the number of denaturalizations in the United States per year, just to be clear, so that আপনি প্যানিক না হন। I hope nobody freaks out. Okay, denaturalization, আমি কয়েকজন অ্যাটর্নির সাথে কথা বলেছি, নিজেও রিসার্চ করেছি, is only permitted, শুধুমাত্র অ্যালাউ করা হয়ে থাকে ইন আ ভেরি ন্যারো, খুব সংক্ষিপ্ত সার্কামস্ট্যান্সেসের ক্ষেত্রে। যদি when the person in the US, আপনি US আছেন, সিটিজেন হয়ে গেছেন, আপনি ফ্রড কমিট করেছেন, আপনি ফ্রড করেছেন, কোথায় ফ্রডটি করেছেন?
যখন আপনি ন্যাচারাল সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন করেছেন অথবা গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন, সেই জায়গাতে আপনি ফ্রড করেছেন, মিথ্যা বলেছেন, ম্যাটেরিয়ালি ইউ হ্যাভ ফলস ক্লেইমস, ওকে, আপনি লুকিয়ে রেখেছিলেন, ইউ হিড সামথিং ফ্রম দ্য ইউএস গভর্নমেন্ট, যার কারণে ইউএস গভর্নমেন্ট জানেনি এবং আপনাকে কখনোই হয়তো গ্রিন কার্ডও দেওয়া হতো না, সিটিজেনশিপও দেওয়া হতো না। কিছু কিছু ক্ষেত্রে সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়েছে, মানে ইতিহাসে আছে, যেরকম কেউ যদি জার্মান নাৎসি বাহিনীর হয়ে থাকে, কেউ যদি ওয়ার ক্রিমিনাল হয়ে থাকে, ড্রাগ ট্রাফিকার হয়ে থাকে, হিউম্যান সেক্স ট্রাফিকার হয়ে থাকে, এইসব ক্ষেত্রে কিন্তু সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয় যখন প্রমাণ হয় না। To put 100 to 200 naturalization cases per month in perspective, সত্যিকার অর্থে যদি আমরা বুঝতে চাই, আপনাকে গত 8-9 বছরের ইতিহাস আমি ঘেটে দেখেছি পরিসংখ্যান, যেটি বলছে যে আমেরিকাতে অ্যাভারেজে প্রতি বছর 10 জন ডিন্যাচারালাইজ হয়ে থাকেন, 10 ডিন্যাচারালাইজেশন কেসেস এভরি ইয়ার। গত 9-10 বছরের কথা বলছি, 10টি। কোনো কোনো বছর আমি দেখেছি মাত্র 5, there is only 5. ওকে, সো USCIS অফিসিয়ালস তারা এখন বলছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ডিম্যান্ড করছেন এই কোটাটা বাড়াতে 100 থেকে 200 দিনের এভরি মান্থ। নাও অলসো আপনাকে আরেকটি জিনিস ক্লিয়ার হতে হবে ফ্রম দ্য লয়ার্স পার্সপেক্টিভ, যেটি আমি আলাপ করে জেনেছি, ডিন্যাচারালাইজেশন খুব ডিম্যান্ডিং একটি কাজ, এটি সহজ কথা না, চাইলেই করা যাবে না কাউকে। কেন? ফেডারেল, এটার মধ্যে ফেডারেল কোর্ট প্রসেস আছে, ওকে। Just because immigration wants to আপনাকে আপনার সিটিজেনশিপ নিয়ে নিবে doesn't mean it happens right away, okay? তারা এটাকে ফেডারেল কোর্টে নিয়ে যাবেন, দে হ্যাভ টু, এটা ফুল ট্রায়ালে যাবে, এটা ইটস আ হিউজ হাই বার্ডেন অন মানে ইউএস গভর্নমেন্টের ক্ষেত্রে। তাকে প্রুভ করতে হবে বিয়ন্ড দ্য শ্যাডো অফ ডাউট টু স্ট্রিপ সামবডি আউট অফ দেয়ার ইউএস সিটিজেনশিপ। গভর্নমেন্ট নট অনলি হ্যাজ টু প্রুভ, শুধুমাত্র প্রুফ করলে হবে না যে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি তাদেরকে প্রমাণ করতে হবে ইট ওয়াজ ম্যাটেরিয়াল or whether or not you would have become the US citizen. So it's not that easy, okay? Now if the Trump administration যদি আছে, তারা এটি যদি প্ল্যান করে থাকেন এবং সত্যি অ্যাটলিস্ট নিউ ইয়র্ক টাইমসের মেমো তাই বলছেন, লিক মেমো ফ্রম USCIS, তাহলে মনে রাখবেন এই দেশে এই মুহূর্তে 26 মিলিয়ন ন্যাচারালাইজড আমেরিকান আছেন, ইনক্লুডিং মাইসেলফ, ওকে, in the US. And I wonder, আমি সত্যি I wonder, of those 26 million naturalized American যারা আছেন living in the United States, যারা এই মুহূর্তে অনেকেই ঘাবড়ে গেছেন, would you vote for Republican in coming years? I know this is not a political show. Political show is coming 8 o'clock, Our Democracy, সেখানে দেখা হবে কিছুক্ষণ পরে। This is just a question, it's a thought. ওকে, আব্দুর রকিব বলছেন মিড টার্ম ইলেকশনে যদি ডেমোক্রেট বেশি ভোট পায় তাহলে ইমিগ্রেশন নমনীয় হবে, আমাদের এতদিনের অভিজ্ঞতা কি বলে? আমি তাই মনে করি। ওকে, নাও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আরেকটি কাজ করেছেন, সেটি হচ্ছে কি, তারা এখন আপনারা অনেকে জানেন ইউরোপের 42টি দেশ থেকে এদেশে আসতে হলে ভিসা ফ্রি এন্ট্রি আছে, ওকে। সো এখন যদি এই ইউরোপের 42টি দেশ থেকে এদেশে আসতে হয় তাহলে আপনাকে 5 বছরের সোশ্যাল মিডিয়ার হিস্ট্রি দিতে হবে ফ্রম ইউর tourist and other personal information, যেটা আপনারা অন স্ক্রিনে দেখছেন। বাট নাও এখন উই আর টকিং অ্যাবাউট টুরিস্ট, যাদেরকে এখানে আসতে দেওয়া হচ্ছে 42টি, যাদের ভিসা ওয়েভার কান্ট্রির মধ্যে পড়ে না। অর্থাৎ আমি যখন এখান থেকে জার্মানিতে যাই বা অন্য কোনো দেশে যাই, আমেরিকা ইজ পার্ট অফ দ্য ভিসা ওয়েভার, সো আই ডোন্ট নিড এ ভিসা, অন অ্যারাইভাল। সেরকম জার্মানি থেকে যখন এখানে কেউ আসবেন ওই অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন, এখন তাদেরকে তাদের 5 বছরের সোশ্যাল মিডিয়া দিতে হবে, ওকে। এবং এর সাথে 10 বছরের ইমেল অ্যাড্রেস কি চালাচালি করেছেন সেটি ডিটেলস দিতে হবে, পার্সোনাল ডেটা অ্যাবাউট ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্স, তাদের ফোন নাম্বারস, রেসিডেন্সি আছে কি না আছে, এই সমস্ত দিতে হবে। কখন? যখন আপনি কারেন্টলি আমরা এই মুহূর্তে ইউজ করি অ্যাস্টা সিস্টেম টু এন্টার দ্য ইউনাইটেড স্টেটস ফর 90 days, 90 দিনের জন্য ভিসা দেওয়া হয়ে থাকে, ওকে। ইট ইজ রিকোয়ার্ড। আমি মনে করি দিস ইজ আ ব্যাড ডিসিশন, এটার ব্যাপক একটি এফেক্ট পড়তে যাচ্ছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে, এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে, ওকে। Now, DHA proposed করছে তাদের intended to support President Trump's directive to block any entry from any individual, potentially national security risk, তারা বলছেন। I don't know. I don't know. I'm not too sure about this one. Okay, this is stupid as it sounds. Okay, so including enhanced security মধ্যে কি ভিসা অ্যাপ্লিকেন্ট যারা বাইরে থাকবেন, যারা ইনভেস্টিগেশন করবেন, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, পলিটিক্যাল ভিউজ, আপনার মোরাল গুড ক্যারেক্টার, ইমিগ্রেশন, যেটি ইমিগ্রেন্টস যারা অলরেডি ইন দ্য ইউএস আছেন, সিকিং অ্যাসাইলামস, গ্রিন কার্ড, সিটিজেনশিপ, তো এই সব কিছু তাদেরকে দিয়ে
তাদেরকে এগুলা করতে হবে। লাস্টলি যেটা আরো ভয়ঙ্কর ব্যাপার সেটি হচ্ছে আমি আসলে ইয়েস আই রিমেম্বার এখন ভিসা ডাইভার্সিটি যেটা আছে ডিবি লটারি, এখানে আমেরিকাতে অনেকে এসেছেন ডিবি লটারির মাধ্যমে। এই ডিবি লটারি বাংলাদেশের মধ্যে পড়ে না, কারণ বাংলাদেশ তার কোটা ফিল আপ করে ফেলেছে। আজকে থেকে ডিবি লটারি স্থগিত, there is no more DB lottery. So আপনারা বুঝতে পারছেন হাবিব ভাই, NYC suburban housing market forecast in the next 6 months please. আপনাকে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। I have a complete detailed report about this one. Okay, so the last one is Trump gold card. আমি এটি আপনাদের কাছে একটু ব্যাখ্যা করতে চাই, কারণ অনেকেই আছেন যারা অত্যন্ত ধনী এবং তারা they will, you know, তারা এটি হয়তো করতে চাবেন। So let me give you some heads up. Trump gold card is here. তারা বলছেন আনলক ইউর লাইফ ইন আমেরিকা। ট্রাম্প গোল্ড কার্ড ওয়েবসাইট সেটি হচ্ছে trumpcard.gov। আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন, হ্যাঁ, অ্যান্ড আই ডোন্ট নো হোয়াট ইউ থিঙ্ক, সামথিং আই অনেক রিজনই আছে আপনি করতে পারেন। ওকে, ভেরিয়াস রিজনের জন্য আমি একটু নার্ভাস। আমি কেন? ফর ওয়ান, কংগ্রেস কিন্তু সেট আপ করেনি। কংগ্রেস কিন্তু সেট আপ করে স্ট্যাচুটরি স্কিম, কিভাবে একজন মানুষ এই দেশে এলিজিবল হবেন গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে, তার প্রসেসটি, লাইক কখন ভিসা অ্যাভেলেবল হবে, কখন ভিসাটি অ্যাভেলেবল হবে তার জন্যে, ভিসা বিকামস অ্যাভেলেবল ইন দ্য থ্রু দ্য ভিসা বুলেটিন, তার যে হোল স্ট্যাচুটরি স্কিম থাকে, এটি তৈরি করা হয় বাই ল, বাই কংগ্রেস। দিস ইজ ভেরি ডিফারেন্ট। Okay, but the gold card is an electronic application process. তারা যেটি বলছেন তারা শুরু করে দিয়েছেন, they started accepting application on December 10th, গত সপ্তাহে আমি সেটি বলেছিলাম। Now, this is supposed to be a fast track pathway. আপনি একদম খুব দ্রুত গতিতে আমেরিকার রেসিডেন্সি পেয়ে যাবেন এবং সিটিজেনশিপ পেয়ে যাবেন যদি আপনি খুব ধনী হয়ে থাকেন, ওয়েলদি ইমিগ্রেন্ট যদি হয়ে থাকেন, ভেরি ওয়েলথি। নাও অ্যাপ্লিকেশন ফি হচ্ছে $15,000 per person। যদি আপনার স্পাউস হয়ে থাকে 30,000, আপনি এবং তার আপনার চিলড্রেন হয়ে থাকে 15,000, আরও বেশি। নাও অলসো $1 million পার পারসন অ্যাজ ওয়েল, যদি আপনি যদি সেই রকম ইন্ডিভিজুয়াল থাকেন, যদি আপনি ট্রাই করছেন আপনার কোম্পানিকেও ওখানে নিয়ে আসবেন, কোম্পানি ওয়ার্কারদেরও নিয়ে আসবেন, তাহলে এটি হয়ে যাবে তখন $2 million। কোম্পানি নিয়ে আসলে, আপনি নিয়ে আসলে 1 million, কোম্পানি এবং ওয়ার্কার নিয়ে আসলে $2 million। বোথ, you know, then of course you have to pay $1 million for benefit of the children and a spouse. Crazy, I know. এই যে ফর্মটি আছে, এই ফর্মটি খুব ইন্টারেস্টিং। এই ফর্মটি হচ্ছে ফর্ম I-140G। It's a green card program form. Okay, now এই অ্যাপ্লিকেশনটি যেটি আছে, এটা আপনাকে আপনাকে যখন অ্যাপ্লিকেশন যাবেন, আপনি দেখবেন আপনাকে দুটি ক্যাটাগরির একটি নিতে হবে, EB1A or EB2। তার অর্থ হচ্ছে কোন এক সময় এই EB1 EB2 থাকবে কি থাকবে না আমি জানি না। যারা এসেছেন অনেকে কিন্তু এখন EB1 এর EB2 পাচ্ছেন না। ওকে, সো এইটি আপনাকে সিলেক্ট করবে, ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। নাও ইট ইজ আনক্লিয়ার আমার কাছে হাউ অ্যাপ্লিকেন্টস are going to even how applicants are going to, or even the government will determine, কিভাবে তারা ডিটারমিন করবেন এই অ্যাপ্লিকেশন পাওয়ার পরে যে এই লোক EB1A নাকি EB2 আন্ডার ন্যাশনাল ইন্টারেস্ট প্রসেস। সো আমার এই ব্যাপারগুলো একেবারে পরিষ্কার না। ট্রাম্প প্রশাসনের অনেক কিছুই যেরকম এলোমেলো থাকে। অল অ্যাপ্লিকেন্টস, প্রতি অ্যাপ্লিকেশন যারা আছেন, দে মাস্ট সাবমিট এক্সটেন্সিভ বায়োগ্রাফিক, প্রফেশনাল অ্যান্ড সোর্স অফ ফান্ডস অর ডকুমেন্টেশন, অর্থাৎ আপনার ব্যক্তিগত প্রফেশনাল ইনফরমেশন, আপনার ফান্ড কোথা থেকে আসছে সেটির সম্পূর্ণ ইনফরমেশন দিতে হবে। আপনাকে $1 million যে গিফটটি আপনি দিবেন ইউএস গভর্নমেন্টকে, অ্যাগেন পার অ্যাপ্লিকেশন, USCIS এটাকে ট্রিট করছে অ্যাজ এ গিফট, অ্যাজ এন এভিডেন্স অফ ইউর এলিজিবিলিটি। ওকে, এটি কিন্তু রাদার দেন এ রিপ্লেসমেন্ট অফ স্ট্যাচুটরি রিকোয়ারমেন্ট, এটি একটি লিগাল ব্যাপার। তারা একটি গিফট নিচ্ছেন, নট ইটস এ ক্যাটাগরি অফ ক্লাসিফিকেশনস, যেটি কিছুক্ষণ আগে বললাম। নাও মনে রাখবেন, জাস্ট বিকজ আপনি পে করেছেন $1 million or $3 million for family, or $3 to $5 million for your company or whatever, the family of 5 maybe, এর অর্থ এই না যে একটা স্লাম ডাঙ্ক হয়ে গেছে, আপনি একেবারে ছক্কা মেরে দিয়েছেন। নো, এটার যে রিকোয়ারমেন্ট আছে আন্ডার EB1A or those যে এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি আছে, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না for the national interest waiver. Okay, it is going to replace some requirement.
ইট ইজ জাস্ট এভিডেন্স যে আপনি এলিজিবল এটার জন্য। অ্যান্ড অলসো এই যে ফর্মটি আছে, আপনি কোন দেশ থেকে আসছেন সেটিও একটি ব্যাপার। যদি আপনি ইন্ডিয়া থেকে আসেন, আপনি জানেন যে ভিসা বুলেটিন দেখলে আপনি হতবাক হয়ে যাবেন, কারণ সিগনিফিক্যান্ট ব্যাকলগ আছে। সেটি কিন্তু সমাধান হবে না। দে আর নট সলভিং দোজ ইস্যুজ। কোনো রিকোয়ারমেন্ট, কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। সো দ্য ফর্ম ইভেন বলছে যে ইটস ভেরি স্নিকি, খুব চতুরতার সাথে এটি তুলে ধরা হয়েছে। মানে যদি ইমিগ্রেশন লয়ার দেখেন, আমি বলবো যে আপনাকে কিন্তু সব কিছু ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। আপনাকে কিন্তু দেখবেন যে আপনি কি, আপনার ক্লিন ব্যাকগ্রাউন্ড আছে কিনা, আপনার অর্থ সঠিকভাবে আসতেছে কিনা, আপনি ন্যাশনাল সিকিউরিটির থ্রেট কিনা, আপনি কোনো সন্ত্রাসী গ্রুপে আছেন কিনা, এগুলো সব চেক কিন্তু হবে, কোনো কিছু বাদ যাবে না। ওকে, সো আপনি কিন্তু এই টাকা দেওয়ার পরও কিন্তু আপনি নাও পেতে পারেন। ইটস নট এ গ্যারান্টি। মজার ব্যাপার হচ্ছে যদি আপনি না পান, আপনার কোনো অর্থ কিন্তু ফেরত দেওয়া হবে না। সো ইমিগ্রেশন লয়ার যারা আছেন, আই এম নট এ লয়ার, বাট আমি বলবো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ওয়ান। দিস ইজ এ ভেরি ডিফারেন্ট প্রসেস। এটি ইজ নট অথরাইজড বাই দ্য কংগ্রেস। ইটস ভেরি রিস্কি, দ্য প্রসেস ইনভলভস, এবং বাই দ্য টাইম আপনি বুঝতে পারবেন যে $5 million কিন্তু শেষ হয়ে গেছে। দ্য বটম লাইন, দিস প্রসেস ইজ অ্যাটেম্পটিং টু কালেক্ট আ লট অফ ফিজ, নো গ্যারান্টি। সো আমি আশা করি আজকের অনুষ্ঠানে অনেক কিছু আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি, এবং আরও অনেক কিছু ছিল। আগামী অনুষ্ঠানে সেটি আমি তুলে ধরবো। আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পর শুরু হবে আওয়ার ডেমোক্রেসি। দেখা হবে সেখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।